নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলায় আমি অনুরাধা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা সদানন্দের ক্ষুদে জগৎ গল্পটা নিয়ে আলোচনা করছিলাম। এখনও বেশ কিছুটা পর্ব বাকি আছে, কিন্তু এইটুকুনি বলতে পারি এইটা গল্পের একদম শেষ ভাগ মোটামুটি। আমাদের কয়েকটা ভিডিও লাগবে, কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি পড়তে আনন্দ লেগেছিল আমার পাঠিকা হিসেবে, এবং আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর একটা কথা আমি খালি শুরু করার আগে বলে দিই, আমি তো ইংলিশটা লিখে নিই, যে জন্য দেখে দেখে পড়ি, কারণ ইংলিশটা ওই সময় বানিয়ে বলতে একটু অসুবিধা হয়, সময়টাও বেশি লাগে, তাই আমি ইংলিশটা আগে থেকে লিখে নিই, আপনারা জানেন। এবং সেটা লিখতে গিয়ে আমার হঠাৎ খেয়াল হলো যে আজকের ব্লগটা হচ্ছে 50তম ভ্লগ আমাদের এই চ্যানেলের। তো এতটা পৌঁছেছি, এতটা সাহস করে এগিয়ে গেছে, আমার সাথে থেকেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, বাংলাকে নিয়ে থাকবেন। আর এই গল্পটার আজকের পার্টটা শুরু করার আগে ছোট্ট করে যা করি, একটুখানি আগের কথাটা আলোচনা করে দিই। এতগুলো ভিডিওতে যা যা আলোচনা করেছি, সদানন্দের ক্ষুদে জগৎ এই সত্যজিৎ রায়ের বই আরও 1 ডজন থেকে আমরা পড়ছি। এখানে সদানন্দ একটি 13 বছরের ছোট্ট ছেলে, যা ওই বয়সী ছেলেদের মতো খেলাধুলো, ছুটোছুটি, মারপিটের থেকে অনেক বেশি ভালোবাসে প্রকৃতিকে ভালো করে পর্যবেক্ষণ করতে। আমাদের চারপাশে যে ছোটোখাটো জন্তু জানোয়ার, পোকা মাকড়, পাখি ঘুরে বেড়ায়, তাদের দেখতে, তাদের জীবনযাত্রা ভালো করে লক্ষ্য করতে সেটা অনেক বেশিও আনন্দ পায়। এবং এই সব জন্তু জানোয়ারদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে পিঁপড়ে সদানন্দর, যাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করে। কখনো ওদের জলে ডোবা থেকে বাঁচায়, কখনো ভালো খাবার দেয়, চিনির দানা অথবা সন্দেশ, এবং খুব চেষ্টা করে ওদের জীবনযাত্রা লক্ষ্য করতে। দেখে যে ওরা এমন একটা এক রকমের বাড়ি বা অট্টালিকা বা প্রাসাদে থাকে, যার মধ্যে অনেক ছোট ছোট ঘর আছে, আর যেগুলো একটা ঘর থেকে আরেকটা ঘর ছোট ছোট সুড়ঙ্গ দিয়ে জুড়ে আছে, যেটা ওরা একদম মানুষের মতো মনে হয়। আবার কখনো দেখে মানুষের মতোই ওরা একসঙ্গে মিলে ভারী জিনিস, যেটা আর কি চিনির দানা, সেগুলো ওরা একসঙ্গে মিলে বই নিয়ে যায়, ঠিক যেভাবে মানে মানুষ শ্রমিকরা নিয়ে যায়। এই সব দেখে ওর মনে হয় পিঁপড়েরা বোধহয় মানুষের মতোই, চেহারাগত পার্থক্য ছাড়া বাকি সবই ওরা মানে মানুষদের সমানই বুদ্ধিমান। এবং ও শেষ ভাগটা আমরা দেখেছিলাম যে একটি দুষ্টু ছেলে ছিকু, যে একটি লাল পিঁপড়ের ঢিবিকে যখন ভেঙে দিয়েছিল লাথি মেরে, এবং অনেকগুলো পিঁপড়ে মেরেছিল, তখন ও রেগে শিকুর মাথা একটা দেওয়ালে ঠুকে দিয়েছিল। আপাতত দৃষ্টিতে ভীষণই নিরীহ শান্ত ছেলে, কিন্তু পিঁপড়েদের ব্যাপারে ওরা এত বেশি দরদ যে ও পিঁপড়েদের এই ক্ষতিটা মানতে পারেনি। তার ফলে ওকে শাস্তি পেতে হয়েছিল। ওর মা ওকে একটা ঘরে বন্ধ করে রেখেছিল, সেখানে একটি দেও পিঁপড়ের সঙ্গে দেখা করতে এসেছিল। ওর মনে ছিল দেও পিঁপড়ে, এবং ওর প্রথম যে পিঁপড়ে বন্ধু সেও এসেছিল। তারা হাত জোড় করে নমস্কার করে বন্ধুত্ব স্থাপনের কথা ঘোষণা করছে। কিন্তু তখন হঠাৎ করে ওর মা ওই দেও পিঁপড়েটিকে মেরে দিয়েছিল, কারণ ওনার মনে হয়েছিল যে সদানন্দ ঘুমাচ্ছিল, সদানন্দর জ্বর হয়েছিল, এবং ওই ঘরের মধ্যে যখন শুয়েছিল ওর মার মনে হয়েছিল যে যদি পিঁপড়েটা কোনোভাবে ওর কানের মধ্যে ঢুকে যায় এবং কামড়ায়, সেটা খুব বড় একটা ঝামেলার ব্যাপার হবে। তো এইখানে আমরা শেষ করেছিলাম, আমরা এরপর থেকে আজকে পড়া শুরু করব। ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিয়ে চলে যাওয়ার পর আমি খুন হওয়া পিঁপড়েটার দিকে চাইলাম। এমন সুন্দর গান গাইতে গাইতে সে মরে গেল। এ যেন ঠিক আমার সেই ইন্দ্রনাথ দাদুর মতো। উনিও খুব ভালো গান গাইতেন, অবশ্যই আমরা বেশি বুঝতাম না, তবে বড়রা বলতো যে খুব ভালো ওস্তাদি গান। উনিও ঠিক এইভাবেই একদিন তানপুরা বাজিয়ে গান গাইতে গাইতে হঠাৎ মরে গেলেন। তাকে যখন শ্মশানঘাটে নিয়ে যায়, তখন শহর থেকে আনা কীর্তনের দল হরিনাম গাইতে গাইতে তার সঙ্গে গিয়েছিল। আমি দেখেছিলাম, আর আমার এখনও মনে আছে, যদিও আমি তখন খুব ছোট। তো পিঁপড়েগুলো যখন ওর সময় কথা বলছিল, সদানন্দ সেটা মনে হচ্ছিল যে কথা বলছে আসলে খুব মিহি সুরে। মিহি কথাটার মানে হচ্ছে খুব সরু, খুবই ফেন্ট, কিন্তু খুবই স্পষ্ট, সেইভাবে আর কি ওর কানে এসেছিলো পিঁপড়েদের আওয়াজগুলো। এবং ওর মানে দেও পিঁপড়েটা যখন এরকম গান শোনাচ্ছিল, তখনই ও মারা গিয়েছিল। তো ওর এক দাদু, ইন্দ্রনাথ বলে একজন দাদু ছিলেন, যে খুব ভালো ওস্তাদি গান গাইতেন। ওস্তাদি মানে ক্লাসিক্যাল গান। তো সেই গান গাইতেন, এবং সেরকম গাইতে গাইতেই উনি একদিন মারা গিয়েছিলেন তানপুরা হাতে, যখন গান গাইছিলেন। তো উনি যখন মারা গিয়েছিলেন, তখন বেশ কিছু লোক শহর থেকে এসেছিলো, যারা কীর্তন গায়। কীর্তন এক রকমের গান, যেটা বিষ্ণু ঠাকুরকে নিয়ে গান, হরিনাম গায়। তো তারা মানে আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে কেউ যখন মারা যায় এবং তাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় দাহ কাজের জন্য, তখন তার শেষ কাজের জন্য তখন হরিনাম গাওয়া হয় এবং খই ছড়ানো হয়। ইন্দ্রনাথ দাদু যখন মারা গেছিলেন এবং কীর্তনের দল এসে হরিনাম গাইছিল, ও যদিও খুব ছোট ছিল সাধারণত, তবুও ওর সেই দৃশ্যটা মাথার মধ্যে গেঁথে গিয়েছিল, ওর সেটা মনে আছে।
আর আজ একটা অদ্ভুত ব্যাপার হলো, ইঞ্জেকশন নিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে একটা বিরাট পিঁপড়ের দল মরা পিঁপড়েটাকে ঠিক ইন্দ্রনাথ দাদুর মতো করে শ্মশানে নিয়ে যাচ্ছে। 10-12টা পিঁপড়ে তাকে কাঁধে নিয়েছে, আর বাকি পিঁপড়েগুলো পিছনের সারি বেঁধে ঠিক কীর্তনের মতন গান গাইতে গাইতে চলেছে। বিকেলে মা কপালে হাত দিতেই ঘুমটা ভেঙে গেল। জানলার দিকে চেয়ে দেখলাম যে মরা পিঁপড়েটা আর নেই। তো ও ঘুমিয়ে পড়লো ওষুধের প্রভাব অনুযায়ী, ডাক্তারবাবু এসে ওষুধ দিয়েছিলেন। সেই তার মধ্যেও স্বপ্ন দেখলো যেন বেশ কিছু পিঁপড়ে এসে সেই মরা পিঁপড়েটার দেহটা নিয়ে যাচ্ছে। 10-12 জন কাঁধে নিয়েছে, আর বাকি পিঁপড়েগুলো ওরকম করে কীর্তনের মতো গান গাইতে গাইতে চলছে। মনে হলো একদম মানুষ যেরকমভাবে একজন মারা যাওয়ার পরে যেই কাজগুলো করে ওরাও সেই কাজটা করছে। এবং বিকেলে যখন ওর মা জ্বর দেখার জন্য কপালে হাত দিল, তখন ওর ঘুম ভেঙে গেল। ও জানলার দিকে তাকিয়ে দেখলো সেই মরা পিঁপড়েটা নেই। হয়তো ওর মনে হলো তাহলে সত্যিই স্বপ্নে যা দেখেছে সেটা সত্যি। সেবার জ্বরটা সহজে ছাড়ছিল না, ছাড়বে কি করে, দোষ তো এদেরই। বাড়ির সব লোক যে পিঁপড়ে মারতে আরম্ভ করেছিল। সারাদিন যদি ওরকম পিঁপড়ের চিৎকার শুনতে হয় তাহলে তো মন খারাপ হয়ে জ্বর বাড়বেই। তো জ্বর যে হয়েছিল সদানন্দের সেবার, তো অনেক দিন ধরে জ্বরটা চলছিল, কারণ সারাক্ষণই লোকজন খুব বেশি পিঁপড়ে মারছিল। হয়তো পিঁপড়েরা অনেক বেশি সদানন্দকে সঙ্গে বন্ধুত্ব করার জন্য ঘরে আসছিল। সেই দেখে বাড়ির লোক তো আর কিছু না বুঝে পিঁপড়ে মারতে শুরু করেছিল। এবং ওর মনে হচ্ছিল সেই পিঁপড়েগুলো যেন কান্নাকাটি করছে, কারণ ওদের এত মারা হচ্ছে। সেটা শুনে ভীষণই মন খারাপ হচ্ছিল, কিন্তু ও তো অসুস্থ, ওর কিছু পারছিল না। কিন্তু সেই মন খারাপের জোরে ওর শরীরটা আরও খারাপ হচ্ছিল, জ্বরটা মোটেও ছাড়ছিল না। অনেক দিনই ও সেই জন্য জ্বরে পড়েছিল। আবার আরেকটা মুশকিল, এরা যখন এদিকে ভাড়ার ঘরে কিংবা উঠোনে পিঁপড়ে মারতো আমার জানলায়, তখন অন্য পিঁপড়ের দল এসে ভীষণ কান্নাকাটি করতো। বেশ বুঝতাম যেটা চাইছে তাদের হয়ে আমি একটু কিছু করি, হয় পিঁপড়ে মারা বন্ধ করি, না হয় যারা মারছে তাদের শাসন করি। কিন্তু আমার যে অসুখ, তাই আমার গায়ে তেমন জোর ছিল না। আর থাকলেও বড়দের কি আর ছোটরা শাসন করতে পারে? কিন্তু শেষ পর্যন্ত একদিন একটা ব্যবস্থা করতেই হলো। তো কি হলো, যখন পিঁপড়েদের অন্যান্য জায়গায় দেখতে পেয়ে বাড়ির অন্যান্য লোকজন বড়রা মারছে পিঁপড়ে, তখন কিছু পিঁপড়ে সদানন্দের ঘরে সদানন্দের জানলার কাছে এসে কান্নাকাটি করতো। এবং ওর মনে হতো যে ওরা বলছে ওর কাছে, মানে আবেদন করছে যে হয় তুমি মানে পিঁপড়ে হত্যাটা বন্ধ করো, আর নয়তো যারা মারছে তাদের বকো, তাদের শাসন করো, তাদের বারণ করো। কিন্তু সদানন্দ বলছে আমি তো অসুস্থ, কিছুই করতে পারছি না, আমার গায়ে জোর নেই, আমি যে আটকাবো সেটাও পারছি না, আর আমি তো এমনিও ছোট বাচ্চা, বড়রা মারছে তারা আমার কথা শুনবে কেন? কিন্তু শেষে একটা কিছু হলো, যেদিন ওকে কিছু একটা ব্যবস্থা নিতে হলো এই ব্যাপারটার ব্যাপারে। সেটা ঠিক কোন দিন তা আমার মনে নেই, খালি মনে আছে যে সেদিন খুব ভোরে ঘুম ভেঙে গিয়েছিল, আর ঘুম ভাঙতেই শুনতে পেলাম ফটিকের মা চেঁচিয়ে বলছে যে তার কানের ভিতর নাকি রাত্রিবেলা একটা ডিঙো পিঁপড়ে ঢুকে কামড়ে দিয়েছে। এটা শুনে অবশ্যই আমার খুব হাসি পেয়েছিল, কিন্তু তারপরেই ঝাঁটা পেটার আওয়াজ আর চিৎকার শুনে বুঝলাম যে পিঁপড়ে মারা আরম্ভ হয়ে গেছে। মানে কোনো একটা দিন খুব ভোরবেলা সদানন্দের ঘুম ভেঙে গেল, কারণ ও শুনতে পেল যে ফটিকের মা বলে কেউ একজন, যে আর কি হয়তো ওদের বাড়িতে কাজে সাহায্য করতো, সে চিৎকার করে বলছে যে রাত্রিবেলা ঘুমের মধ্যে একটা ডেও পিঁপড়ে ওনার কানে ঢুকে কামড়ে দিয়েছে। সেটা নিশ্চয়ই তার পক্ষে খুবই কষ্টকর ব্যাপার হয়েছে, কিন্তু সদানন্দের কোনো কারণে সেটা শুনে, ঘটনাটা শুনে হাসি পেয়ে গেল। কিন্তু তারপরেই ও শুনতে পেল ঝাঁটা পেটার আওয়াজ এবং চিৎকার, মানে সবাই মিলে, বাড়ির সবাই মিলে দল বেঁধে যেখানেই পিঁপড়ে দেখছে ঝাঁটা দিয়ে পিটিয়ে পিটিয়ে মারছে। তো বুঝতে পারলো যে আবার পিঁপড়ে মারার কাজ শুরু হয়ে গেছে ঘরে। তারপরে একটা অদ্ভুত ব্যাপার হলো, হঠাৎ মিহি গলায় শুনতে পেলাম কারা যেন বলছে বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। জানলার দিকে চেয়ে দেখেই পিঁপড়ের দল এসে গেছে, আর ভীষণ ব্যস্তভাবে জানলার উপর ঘোরাফেরা করছে। তার মানে পিঁপড়েরা সদানন্দের কাছে এসে গেছে, সদানন্দের ঘরের জানলায় এসে আবেদন করতে, চিৎকার করতে শুরু করেছে, কান্নাকাটি করে মিহি গলায়। ওদের তো গলার আওয়াজটা খুব সরু, সেই আওয়াজে ওরা বলছে যে আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, এত মারা হচ্ছে পিঁপড়ে। এবার বোধহয় মনে হচ্ছে, হয়তো ওরা ভাবছে যে, পিঁপড়েরা ভাবছে যে এবার বাড়িতে যেখানে যে পিঁপড়ে আছে সবাইকেই বড়রা মেরে দেবে। তাই সদানন্দের কাছে খুব কান্নাকাটি করছে এবং ব্যস্তভাবে জানলার এদিক থেকে ওদিক চলাফেরা করছে, মানে বোঝাতে যে সদানন্দের কাছে যে ব্যাপারটা খুবই গুরুতর, খুবই মানে বিপদের। এবার কিছু একটা করতেই হবে, সদানন্দ ওদের বন্ধু, এবার ওদের বাঁচাতেই হবে। পিঁপড়ের মুখে এই কথা শুনতে পেয়ে আমি আর থাকতে পারলাম না। অসুখ বিসুখ ভুলে গিয়ে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বারান্দায় বেরিয়ে গেলাম। প্রথমটা বুঝতে পারলাম না কি করব, তারপর হাতের কাছে একটা কলসি দেখে সেটাকে আছাড় মেরে ভেঙে ফেললাম। তারপরে আর যা কিছু ভাঙবার মতন ছিল সব ভাঙতে আরম্ভ করলাম। সদানন্দ আর পিঁপড়েদের কান্নায় আবেদনটাকে আর মানে অগ্রাহ্য করতে পারলো না, এই কান্না আরও সহ্য করতে পারলো না। লাফ দিয়ে, অসুখ বিসুখ ভুলে লাফ দিয়ে বিছানা থেকে উঠে দরজা ততদিনে খুলে দিয়েছিল, কারণ ও তো অসুস্থ ছিল। ওই ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে এলো। তারপরে বুঝতে পারছে না কিভাবে আটকাবে, কাকে বলবে, কেউ তোর কথা শুনবে না, কি করবে। তারপরও হাতের কাছে একটা কলসি পেল, মাটির কলসি, সেটাকে নিয়ে তুলে আছাড় মেরে ভেঙে ফেললো। ভীষণ আওয়াজ হলো। তারপর যা যা কিছু ভাঙার মতো ছিল হাতের কাছে, ধরো বাসন কোসন, কোনো মাটির কিছু, কোনো মানে কাঁচের কিছু,
ফুলদানি হতে পারে, লাইট হতে পারে, কুপি হতে পারে, যাই হোক সেগুলো আছাড় মেরে ভাঙতে লাগলো আশেপাশে। তো সেই আওয়াজে তো যথেষ্টই আওয়াজ, মানে সেই কাজগুলোতে তো যথেষ্টই আওয়াজ ছিল। দেখা যাক কী হলো তারপরে। ফন্দিটা ভালোই এঁটেছিলাম, কারণ আমার কাণ্ড থেকে পিঁপড়ে মারা বন্ধ হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গেই মা, বাবা, ছোটো পিসিমা, সাবিদি যে যার ঘরে ছিল সব হাঁ হাঁ করে বেরিয়ে এসে আমায় জাপটে ধরে কোলপাজা করে তুলে এনে খাটের ওপর ফেলে ঘরের দরজা আবার তালাচাবি দিয়ে বন্ধ করে দিল। আমি মনে মনে খুব হাসলাম, আর আমার জানলার পিঁপড়েগুলো আনন্দে নাচতে নাচতে আর সাবাস সাবাস বলতে বলতে বাড়ি ফিরে গেল। তো সদানন্দ যে কাজটা করেছিল তাতে লাভ হলো। ফন্দি মানে হচ্ছে একটা উপায়, কোনো একটা কাজকে সামলানোর বা কাজকে করে ফেলার একটা উপায়, বুদ্ধি করে কোনো একটা উপায়। সেটাতে কি হলো না, পিঁপড়ে মারা বন্ধ হলো। ওই আওয়াজ শুনে, ভাঙচুরের আওয়াজ শুনে সবাই পিঁপড়ে মারা বন্ধ করে ওর কাছে ছুটে এলো, যে যেখানে ছিল। ওর মা, বাবা, ওর ছোটো পিসি বাড়িতে থাকতেন, তারপর সাবিদি বলে কেউ একজন, সে ওর কাজিনও হতে পারে, নিজের দ্বিতীয় হতে পারে, অথবা বাড়িতে কেউ কাজে হেল্প করে, সেরকম সবাই চলে এলো। চিৎকার করে এসে ওকে বললো থাম থাম, হয়তো বলতে বলতে এলো। তারপর ওকে জাপটে ধরা মানে জড়িয়ে ধরা, কোল পাজা করে, মানে কোলের মতো একদম, মানে চ্যাংদোলা না, কোলের মধ্যে তুলে, একদম বাচ্চাদের যেভাবে কোলে নেয় সেরকমভাবে জোরে ধরে এনে আবার ওর ঘরে ঢুকিয়ে খাটের ওপর ওকে ফেললো। তারপর ঘরের দরজা আবার বাইরে থেকে বন্ধ করে দিল তালা চাবি দিয়ে। আর সদানন্দ তখন মনে মনে খুব হাসলো, আর ওর দেখলো ওর ঘরের যে জানলার পিঁপড়েগুলো তারাও খুব খুশি হলে আনন্দে সদানন্দকে বাহবা দিতে দিল, সাবাস সাবাস এই বলে আনন্দে নাচতে নাচতে ওরা নিজেদের বাড়িতে ফেরত গেল। তো সদানন্দ পিঁপড়েদের মারাটা সেই দিনের মতো তখনকার মতো বন্ধ করতে পেরেছিল। এইখানে আমরা আজকে শেষ করব। আমি এবার ইংলিশটা শুরু করি। Hello all, we were discussing the story Shodanonder Khude Jogot. Since the last few videos, Shodananda is a sensitive and highly imaginative 13-year-old boy who loves to observe nature and the various animals around and their activities. He loves ants the most and tries to strike a friendship with them. Sometimes he saves them from drowning, sometimes he leaves food for them like sugar granules and cottage cheese desserts like Sandesh, very popular amongst Bengalis even today, not just in those days. He is intrigued by the lifestyle of ants and wonders if they are the same as human beings, barring their appearance, because he has seen they build houses similar to men, and they even carry heavy load in the style of human beings. And he cares for ants so much that he punishes a naughty boy who hurts and kills many ants. That is Chiku, if you remember from the last video. He had kicked an ant mud pile and had killed so many ants. So as a result of this action, he is punished by his parents, but he still continues to care for ants. When Shodananda falls sick, his old black ant friend, ant comes and visits him and greets him with folded hands. It's followed by another new red ant, or new ant friend, that is another Deo ant. When his mother sees this new ant, she fears that ant might crawl inside the ears of an asleep Shodananda and bite him, which would be a huge problem. So she kills that ant, and we'll start from here today. And before I start, I just want to say this is the 50th vlog today. So thank you all for staying with me, for keeping Bangla in your hearts. Keep supporting us, keep supporting Bangla as a language, and you'll discover immense treasure. That's all I can say. ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিয়ে চলে যাওয়ার পর আমি খুন হওয়া পিঁপড়েটার দিকে চাইলাম, আর এমন সুন্দর গানটা গাইতে গাইতে সে মরে গেল। এই যেন ঠিক আমার সেই ইন্দ্রনাথ দাদুর মতো, উনিও খুব ভালো গান গাইতেন। অবশ্যই আমরা বেশি বুঝতাম না, তবে বড়রা বলতো যে খুব ভালো ওস্তাদি গান। উনিও ঠিক এইভাবেই একদিন তানপুরা বাজিয়ে গান গাইতে গাইতে হঠাৎ মরে গেলেন। তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যায়, তখন শহর থেকে আনা কীর্তনের দল হরিনাম গাইতে গাইতে তার সঙ্গে গিয়েছিল। আমি দেখেছিলাম, আর আমার এখনও মনে আছে, যদিও আমি তখন খুব ছোট। So in this first paragraph, we see that Shodananda stares at the dead ant and wonders how it died while it was singing such a beautiful, wonderful song. He remembered one of his grandparents, whose name was Indranath. He used to sing really good classical songs, and he died in a similar fashion. He was singing a song with his tanpura. That's when he died. Tanpura is a musical string instrument which is often used for singing classical songs. When his body was taken away for funeral, then a singing troupe singing kirtan, which is a specific type of or style of songs about God Vishnu. Though that singing troupe was summoned from the city, who were singing songs based on the name of Hari. Hari is another name for God Vishnu. Shodananda remembered this scene very vividly, and even though he was very young at that time, that scene had become etched in his mind. Second paragraph, one line. আজ একটা অদ্ভুত ব্যাপার হলো। ইঞ্জেকশন নিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে একটা বিরাট পিঁপড়ের দল মরা পিঁপড়েটাকে নিয়ে ঠিক ইন্দ্রনাথ দাদুর মতো করে শ্মশানে নিয়ে যাচ্ছে। 10-12টা পিঁপড়ে তাকে কাঁধে নিয়েছে, আর বাকি পিঁপড়েগুলো পিছনে শাড়ি বেঁধে ঠিক কীর্তনের মতো গান গাইতে গাইতে চলেছে। বিকেলে আমার কপালে হাত দিতেই ঘুমটা ভেঙে গেল। জানলার দিকে চেয়ে দেখলাম যে মরা পিঁপড়েটা আর সেখানে নেই।
So here, as Shodananda was sleeping under the impact of the injection given by the visiting doctor, he dreamt that a huge group of ants was there at his window, of which 10 to 12 ants were carrying the dead ant on their shoulders for its funeral, just like his grandfather Indranath. The other ants were singing kirtan, moving in a line, following that the other ants who were carrying the dead body of the new ant friend. In the afternoon, as his mother touched his forehead, possibly to check the fever if it has reduced or not, Shodananda woke up and he looked at the window and found that the dead ant wasn't there anymore. This probably made him feel that his dream must have been true. The other ants have actually carried the dead body of the Deo ant, which had died earlier. Next two paragraphs, one line. সেবার জ্বরটা সহজে ছাড়ছিল না, ছাড়বে কি করে, দোষ তো এদেরই। বাড়ির সব লোক যে পিঁপড়ে মারতে আরম্ভ করেছিল। সারাদিন যদি ওই রকম পিঁপড়ের চিৎকার শুনতে হয় তাহলে তো মন খারাপ হয়ে জ্বর বাড়বেই। আবার আরেকটা মুশকিল, এরা যখন ওদিকে ভাড়ার ঘরে কিংবা উঠোনে পিঁপড়ে মারতো আমার জানলায়, তখন অন্য পিঁপড়ের দল এসে ভীষণ কান্নাকাটি করতো। বেশ বুঝতাম যে এরা সব চাইছে তাদের হয়ে আমি একটা কিছু করি, হয় পিঁপড়ে মারা বন্ধ করি, না হয় যারা মারছে তাদের শাসন করি। কিন্তু আমার যে অসুখ, তাই আমার গায়ে তেমন জোর ছিল না, আর থাকলেও বড়দের কি আর ছোটরা শাসন করতে পারে? কিন্তু শেষ পর্যন্ত একদিন একটা ব্যবস্থা করতেই হলো। সো দিস টাইম দ্য ফিভার ডিডন্ট রিডিউস or go down very soon. Shodananda concluded that the other members of the house were responsible for this thing. Since they were killing so many ants, suddenly Shodananda was hearing those sounds all the time. That made him very sad, and therefore the fever did not go down. When the house members killed ants in the pantry or front yard, pantry is bharar ghar. The word bharar ghar means pantry, and front yard is the uthon, a small area in front of every house where the kids can play, or some plants can be displayed over there or planted. So that is called uthon. So whenever the house members killed ants in those areas, another group of ants would come to his window and wail to Shodananda. He guessed that the ants were appealing to him to do something about the matter, either stop the ant killing spree or rebuke the others who were killing the ants. Shodananda reasons that he was sick and weak also, and also youngers are not allowed to discipline elders, so he was unable to do anything. But he could not take it anymore and did take a step one day regarding this matter. Let's see what happened. Next, one paragraph, one line and one paragraph. সেটা ঠিক কোন দিন তা আমার মনে নেই, খালি মনে আছে যে সেদিন খুব ভোরে ঘুম ভেঙে গিয়েছিল, আর ঘুম ভাঙতেই শুনতে পেলাম ফটিকের মা চেঁচিয়ে বলছে যে তার কানের ভিতর নাকি রাত্রিবেলা একটা ডেও পিঁপড়ে ঢুকে কামড়ে দিয়েছে। এটা শুনে অবশ্য আমার খুব হাসি পেয়েছিল, কিন্তু তারপরেই ঝাঁটা পেটার আওয়াজ আর চিৎকার শুনে বুঝলাম যে পিঁপড়ে মারা আরম্ভ হয়ে গেছে। তারপর একটা অদ্ভুত ব্যাপার হলো, হঠাৎ মিহি গলায় শুনতে পেলাম কারা যেন বলছে, বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। জানলার দিকে চেয়ে দেখি পিঁপড়ের দল এসে গেছে আর ভীষণ ব্যস্তভাবে জানলার উপর ঘোরাফেরা করছে। So one day he woke up very early in the day and heard someone called Fotik's mom, who was possibly their house help. She was shouting to inform everybody that last night while she was asleep, a Deo ant had crawled in her ears and bitten her, which must have been a very painful experience for her. Shodananda found this incident funny, but immediately heard the sound of brooms being used to kill ants. Then another strange thing happened. He heard thin voices. Mihi is the word which means very thin a voice. Those voices saying, save us, save us. He looked at the window and found a group of ants have arrived and are busily moving from one end of the window to the other, as if to, waiting for Shodananda to take some action. Next paragraph, one line. পিঁপড়ের মুখে এই কথা শুনতে পেয়ে আমি আর থাকতে পারলাম না, অসুখ বিসুখ ভুলে গিয়ে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বারান্দায় বেরিয়ে গেলাম। প্রথমটা বুঝতে পারলাম না কি করব, তারপর হাতের কাছে একটা কলসি দেখে সেটাকে আছাড় মেরে ভেঙে ফেললাম, তারপর আর যা কিছু ভাঙবার মতন ছিল সব ভাঙতে আরম্ভ করলাম। So on hearing the cries of the ants, Shodananda could not bear it anymore and jumped out of the bed, ignoring his sickness. He didn't know what to do at first. Then he smashed a pitcher which was near him. Those days mud pitchers were made and used to store water, basically to keep the water cool in hot summer days. Then he started breaking anything and everything which was around him. Next paragraph and one line. ফন্দিটা ভালোই এঁটেছিলাম, কারণ আমার কাণ্ড থেকে পিঁপড়ে মারা বন্ধ হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গেই মা, বাবা, ছোট পিসিমা, সাবিদি যে যার ঘরে ছিল সব হাঁ হাঁ করে বেরিয়ে এসে আমায় জাপটে ধরে কোলপাজা করে তুলে এনে খাটের উপর ফেলে ঘরের দরজা আবার তালা চাবি দিয়ে বন্ধ করে দিল। আমি মনে মনে খুব হাসলাম, আর আমার জানলার পিঁপড়েগুলো আনন্দে নাচতে নাচতে আর সাবাস সাবাস বলতে বলতে বাড়ি ফিরে গেল। So before I explain this part, let me just add that the door to his room, which was locked earlier, has been obviously opened because he was unwell.
So what happens in these two last paragraphs? Now the trick which Shodananda had tried, breaking everything, it was a good trick because everybody stopped killing ants when they noticed Shodananda and heard those voices. Immediately his mother, his father, his paternal aunt, and someone called Shabidi, who probably could have been a cousin sister or his own sister or a house help, all of them, they rushed to him from wherever they were. Then they held him tight, embraced him tightly, then almost carried him like an infant. Kol paja is the word which means like carrying him like an infant, and then placed him back on the bed and again locked the door of his room with a lock and key. Shodananda smiled a lot in his mind, and the ants in his window happily chanted kudos, kudos. They were appreciating Shodananda for his action, and then they danced back to their home. They were very happy, and Shodananda was also happy because his trick had worked and ant killing had been stopped, at least for that time. So we will end here. Today we saw that the friendship between Shodananda and the ants here ended on a happy note or a positive note. But that's not all. In the next few weeks, we will progress towards the final set of incidents in this story about this unique friendship, where most of the incidents in this last part happens in a hospital. Now what happens, who goes to the hospital, why, stay tuned for that to know that last part of this story. And as I always say, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I'll see you all next week. তাহলে এখানেই আমি আজকে শেষ করছি। সবাই বাংলাকে মনের মধ্যে রেখে খুব ভালো থেকো। আগামী সপ্তাহে আবার গল্পের পরবর্তী অংশ নিয়ে আসবো। সবাই সাথে থেকো, সবাই ভালো থেকো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। সদানন্দের ক্ষুদে জগতের শেষ ভাগটা নিয়ে পরের সপ্তাহে আমি আসবো। খুব ভালোভাবে গল্পটা শেষ হবে, তোমাদের খুব ভালো লাগবে। সবাই সাথে থেকো, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।